জ্বালানি সাশ্রয়ে স্কুলে অনলাইন অফলাইনের সমন্বয়ে ক্লাসের চিন্তা সরকারের। বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠকে হবে সিদ্ধান্ত, সন্ধ্যার মধ্যে তেলের নতুন দাম নির্ধারণ। স্কুল আওয়ারটাকে অর্থাৎ 6 ডেজে উইক করছি। ইন দ্য মিন টাইম আমাদের ফুয়েল ক্রাইসিস, ইন্টারন্যাশনাল ক্রাইসিসের কারণে আমরা ভাবছি যে ব্ল্যান্ডিং করা যায় কিনা অন এবং অফ। আমাদের কোনো সংকট নেই, আশা করছি আজকের মধ্যে হয়তো একটা সন্ধ্যার মধ্যে জেনে যাবেন। খুপড়ি ভাঙারি দোকানে মিলছে অকটেন ডিজেল, ফিলিং স্টেশনে দীর্ঘ অপেক্ষায় কাটছে না দুর্ভোগ। ডিপো থেকে চাহিদা মতো তেল না পাওয়ার অভিযোগ তুলে পাম্প মালিকদের 8 দফা। 100 লিটার তেল আছে, কেউ যদি বিপদে পড়ে তেল তো পাম্পে সিরিয়াল আনা যাওয়া সম্ভব না। 400-300 টাকার উপরে তেল দেয় না। পাম্পে গেলে আমরা তেল পাচ্ছি না। ডিপো থেকে ট্যাংলরির চেম্বারের ধারণ ক্ষমতা যেমন 4,500 লিটার অনুযায়ী তেল সরবরাহ করতে হবে, আর তা না হলে পরিবহন খরচ বৃদ্ধি পাবে। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছি আমি ইমদাদুল হক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। দেশ জুড়ে বাড়ছে হাবের সংক্রমণ। আক্রান্ত অনেক শিশুর বয়সী 6 মাসের কম। টিকা নিতে 9 মাস হওয়ার বাধ্যবাধকতা তুলে নেওয়ার পরামর্শ। দ্রুত বিশেষ ক্যাম্পেইনের তাগিদ। আগামী অর্থবছর থেকে যে কোনো সময় জমা দেওয়া যাবে রিটার্ন। প্রথম প্রান্তিকে দিলে থাকবে প্রণোদনা। বাজেটে কর অব্যাহতি কমানোর আভাস এনবিআরের। উন্নয়নে থাকবে না সমন্বয়হীনতা। একই রাস্তা বারবার খোঁড়ার প্রবণতা বন্ধের আশ্বাস উত্তর সিটি প্রশাসকের। খাল উদ্ধারের পরিকল্পনা দক্ষিণের প্রশাসকের। ইরানের ইস্পাহানে আবারও বাংকার বাস্টার বোমা হামলা। আইআরজিসিরও পাল্টা আক্রমণ। লেবাননে আরও 4 ইসরায়েলি সেনা নিহত। হরমুজ বন্ধ রেখেই যুদ্ধ শেষ করতে চান ট্রাম্প। জ্বালানি সাশ্রয়ে স্কুলে অনলাইন অফলাইনের সমন্বয়ে ক্লাস নেওয়ার চিন্তা করছে সরকার। বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠকে এ নিয়ে আসবে চূড়ান্ত সিদ্ধান্ত। সকালে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে উচ্চ পর্যায়ের বৈঠক শেষে তথ্য জানান শিক্ষামন্ত্রী। এদিকে দেশে ডিজেলের পর্যাপ্ত মজুদ রয়েছে জানিয়ে জ্বালানি বিভাগের যুগ্ম সচিব বলেছেন, জ্বালানি তেলের দাম নিয়ে সিদ্ধান্ত আসতে পারে সন্ধ্যার মধ্যে। মধ্যপ্রাচ্য সংঘাতের জেরে 1 মাস ধরে অস্থির বিশ্বের জ্বালানি বাজার। সংকট মোকাবিলায় নানা পদক্ষেপ নিচ্ছে বাংলাদেশ। জ্বালানি পরিস্থিতি নিয়ে মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে উচ্চ পর্যায়ের বৈঠক হয়। এতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ, প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, শিক্ষামন্ত্রী ইহসানুল হক মিলন সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর নানা নির্দেশনার কথা তুলে ধরে শিক্ষামন্ত্রী জানান, জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে স্কুল পর্যায়ে অনলাইন অফলাইনের সমন্বয়ে ক্লাস নেয়ার চিন্তা করছে সরকার। বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠকে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে বলেও জানান তিনি। আমাদের স্কুল সিস্টেমগুলোকে অনলাইনে এনে তাদেরকে অন অ্যান্ড অফ মানে ব্ল্যান্ডিং সিস্টেম, মনে করেন উইকলি আমাদের 5 দিন ক্লাস ছিল। এখন আমরা কিছু ক্লাস আওয়ার লস করেছি রোজার ছুটিতে এবং বিভিন্ন রকমের দেশের আন্দোলন সব মিলিয়ে। তো আমরা স্কুল আওয়ারটাকে অর্থাৎ 6 ডেজে উইক করছি। ইন দ্য মিন টাইম আমাদের ফুয়েল ক্রাইসিস, ইন্টারন্যাশনাল ক্রাইসিসের কারণে আমরা ভাবছি যে ব্ল্যান্ডিং করা যায় কিনা অন এবং অফ আসবে এবং অনলাইনে, সেটা নিয়ে আমরা আলোচনা করেছি। এদিন সচিবালয়ে দেশের জ্বালানি তেলের মজুতের সার্বিক তথ্য তুলে ধরেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব। তেলের দাম নিয়ে সন্ধ্যার মধ্যে সিদ্ধান্ত আসতে পারে বলেও জানান তিনি। গতকাল আমি বলেছিলাম যে এটা তো প্রতি মাসে আমাদের নিয়মিত কাজ, আসলে এটা কিন্তু নাথিং নিউ। তো ওই নিয়মিত কাজটা আমরা করছি। আপনারা আশা করছি আজকের মধ্যে হয়তো একটা সন্ধ্যার মধ্যে জেনে যাবেন। কমিটি এবং পার্চেস কমিটিতে আমাদের বেশ কিছু প্রস্তাব আমরা পাঠিয়েছি। সেগুলো অনুমোদন হলে আমরা হয়তো যে উৎস থেকে পাওয়ার কথা সেগুলো পেয়ে যাব। আশা করছি ইনশাল্লাহ অসুবিধা হবে না। মার্চের মতো এপ্রিলেও জ্বালানি তেলের কোনো সংকট হবে না বলে জানান যুগ্ম সচিব। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে সচিবালয়ে আছেন সহকর্মী শুভ খান। সরাসরি যাব তার কাছে। শুভ,
সকালে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা এবং চলমান পরিস্থিতি নিয়ে একটি বৈঠক হয়েছে মন্ত্রিপরিষদ বিভাগে, এবং দুপুরের দিকে সার্বিক পরিস্থিতি তুলে ধরেছে আসলে জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, যেখানে বলা হয়েছে যে চলমান যে ঘাটতি তৈরি হয়েছে এর পেছনে কিন্তু প্যানিক বাইং এবং অবৈধ মজুতদারিকে আসলে দায়ী করা হয়েছে জ্বালানি মন্ত্রণালয়ের পক্ষ থেকে, এবং বলা হয়েছে এ পর্যন্ত প্রায় ৩,০০০-এরও বেশি অভিযান পরিচালনা করা হয়েছে সারা দেশে, এবং যেখান থেকে আসলে প্রায় 2,96,000 লিটার তেল উদ্ধার করা হয়েছে। এর মধ্যে গতকালকেই 391টি অভিযান পরিচালিত হয়েছে সারা দেশে, এবং যেখান থেকে 191টি মামলা হয়েছে এবং 9 লক্ষ টাকার বেশি আসলে জরিমানা করা হয়েছে, এবং যেখান থেকে প্রায় 87,700 লিটার জ্বালানি তেল উদ্ধার করা হয়েছে। এবং এখন পর্যন্ত জ্বালানি বিভাগের পক্ষ থেকে বলা হয়েছে যে অবৈধ মজুতদারি এবং প্যানিক বাইংয়ের যে প্রবণতা সেটি কিন্তু অব্যাহত রয়েছে, এবং তারা দাবি করেছেন যে গত বছরের এই সময়টাতে যে হারে পেট্রোল পাম্পগুলোতে জ্বালানি সরবরাহ করা হয়েছে এই বছরও কিন্তু বর্তমান সময়ে এসে সেইভাবেই জ্বালানি সরবরাহ করা হচ্ছে। তবে যে ঘাটতির যে বিষয়টি সেটি হচ্ছে যে প্রয়োজনের অতিরিক্ত মানুষ জ্বালানি তেল কিনছে এবং সেগুলো মজুত করছে, যার কারণে সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক থাকলেও আসলে অতিরিক্ত কেনার কারণে বা অতিরিক্ত চাহিদার চাপের কারণে কিন্তু কোথাও কোথাও ঘাটতি তৈরি হচ্ছে। এবং পেট্রোল পাম্প মালিকদের পক্ষ থেকে যে অভিযোগ করা হয়েছে যে ডিপো থেকে পেট্রোল পাম্পগুলোতে পর্যাপ্ত বা প্রয়োজনীয় জ্বালানি সরবরাহ করা হচ্ছে না, জ্বালানি বিভাগের পক্ষ থেকে বলা হয়েছে এই ধরনের কোনো সুনির্দিষ্ট অভিযোগ তারা পাননি, যদি সে সুনির্দিষ্ট অভিযোগ পান তাহলে সেক্ষেত্রে তারা ব্যবস্থা নেবেন। আরও একটি বিষয় হচ্ছে যে জ্বালানি আরেকটি বিষয় বলা হয়েছে যে এলপিজি এবং এলএনজি নিয়ে কিন্তু কোনো সংকট হবে না এপ্রিলে, জ্বালানি তেল নিয়েও নেই, এবং এলপিজির যে মাসিক চাহিদা 1.5 লাখ টন সেখানে আমদানি করা হয়েছে 1,74,000 মেট্রিক টন। তো এই যে পরিস্থিতি আছে এই পরিস্থিতিতে এপ্রিলে জ্বালানি এলপিজি এলএনজি এবং জ্বালানি তেল এগুলো নিয়ে কোনো সংকট হবে না, কিন্তু সাধারণ ভোক্তাদেরকে প্রয়োজনের অতিরিক্ত জ্বালানি না কেনার আহ্বান জানিয়েছে জ্বালানি এবং খনিজ সম্পদ বিভাগ থেকে। তো এই ছিল সচিবালয় থেকে আমার কাছে সবশেষ। সচিবালয় থেকে সহকর্মী শুভ খান। কাটছে না জ্বালানি তেলের সংকট, আজও রাজধানীর বিভিন্ন ফিলিং স্টেশনে দেখা যায় যানবাহনের লম্বা লাইন, কোথাও কোথাও তা ছাড়িয়ে গেছে 1 থেকে 1.5 কিলোমিটার। এমন অবস্থায় সংবাদ সম্মেলনে পেট্রোল পাম্প মালিকরা অভিযোগ করেন তেলের অস্বাভাবিক চাহিদা বাড়লেও ডিপো থেকে মিলছে না পর্যাপ্ত সরবরাহ। সকাল 7টা থেকে রাত 8টা পর্যন্ত পাম্পে তেল বিক্রির সময় সীমিত রাখার দাবিও জানান তারা। যতদূর চোখ যায় কেবলই যানবাহনের সারি, জ্বালানি তেল পেতে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা গ্রাহকদের। মঙ্গলবারও এমন দৃশ্য দেখা গেছে রাজধানীর বিভিন্ন ফিলিং স্টেশনে। সরকার বলতেছে তেল আছে, কিন্তু আমরা পাম্পে গেলে তেল পাচ্ছি না। সকাল 6টার সময় বের হয়েছি, 5টা পাম্প ঘুরলাম, 5টা পাম্পে ঘুরে তেল না পেয়ে তারপরে এখানে আসলাম। 6:45 থেকে দাঁড়িয়ে আছি, এখনো মোটামুটি শেষ পর্যায়ের দিকে আসছি, এখনো নিতে পারি নাই, 4 ঘন্টা হয়ে গেছে। 400-300 টাকার উপরে তেল দেয় না, যেখানে যায় 400-500। ভাই তেলগুলি কোথায় গেল? ডিজেলেরও জাহাজ আইছে, এরপর মনে করেন অকটেন পেট্রোল তো বাংলাদেশই হইতেছে, তো এটার তো ক্রাইসিস থাকবো কেন? মাঠের এমন বাস্তবতায় রাজধানীতে সংবাদ সম্মেলন করে নিজেদের অবস্থান তুলে ধরে পেট্রোল পাম্প মালিক সমিতি। নেতারা জানান আতঙ্কিত হয়ে বাড়তি তেল কেনার প্রবণতায় চাহিদা বেড়েছে অস্বাভাবিক হারে, আর সে অনুযায়ী ডিপো থেকে মিলছে না জ্বালানি তেল। অস্বাভাবিক চাহিদা, বর্তমান প্রেক্ষাপটে যে চাহিদা বাজারে তৈরি হয়েছে সেই চাহিদার তুলনায় আমরা তেল সরবরাহ পাচ্ছি না। দিস ইজ ভেরি ক্লিয়ার, কারণ এই চাহিদা তো চাহিদা না, এটা হলো একটা সম্পূর্ণ প্যানিক বাইং। পরিস্থিতি বিবেচনায় পেট্রোল পাম্পে পর্যাপ্ত নিরাপত্তা, তেল বিক্রির সময়সীমা সকাল 7টা থেকে রাত 8টা পর্যন্ত নির্ধারণ, ডিপো থেকে ট্যাঙ্ক লোডের চেম্বারের ধারণ ক্ষমতা অনুযায়ী তেল সরবরাহ সহ 8 দফা দাবি জানায় পেট্রোল পাম্প মালিক সমিতি। 4,500 চেম্বার, তাতে দেওয়া হচ্ছে 3,000 2,000। এই 2,000-3,000 তেল পরিবহন করে নিয়ে তার পরিবহন খরচ দ্বিগুণ হয়ে যাচ্ছে। কয়দিন আপনি এই লস বিয়ার করতে পারবেন? গ্রাহকদের সরকারি নির্দেশনা মানার আহ্বান জানিয়ে পেট্রোল পাম্প মালিকরা বলছেন বর্তমান বাস্তবতায় সাশ্রয়ী হওয়ার বিকল্প নেই। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। পাম্পে তেলের জন্য অপেক্ষার চিত্র এখনও বদলায়নি। এই মুহূর্তে কল্যাণপুর এলাকায় আছেন সহকর্মী শফিকুজ্জামান রুবেল, সরাসরি যাব তার কাছে।
রুবেল, রাজধানী থেকে জ্বালানি তেল সংগ্রহে কিন্তু চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি সকাল থেকেই যতগুলো ফিলিং স্টেশন আমরা ঘুরেছি তার মধ্যে অধিকাংশ জায়গায় যেরকম লম্বা সারি, তেমনি আবার অনেকগুলো ফিলিং স্টেশনে কিন্তু তেলও দেওয়া হচ্ছে না। আমরা এই মুহূর্তে রয়েছি কল্যাণপুরে, যেখানটিতে দাঁড়িয়ে আমরা এই লাইভ দিচ্ছি, ঠিক সেখানেই 3টি ফিলিং স্টেশন রয়েছে যা কয়েকদিন আগে সচল ছিল। তার মধ্যে একটি ফিলিং স্টেশনে আজকে তেল দেওয়া হচ্ছে, বাকি দুটিতে কিন্তু তেল দেওয়া হচ্ছে না। যারা এখানে তেল নিতে এসে ফিরে গেছেন বা লম্বা সময় লাইন ধরে দাঁড়িয়েছিলেন কষ্ট করে, তারা কিন্তু খুব ঝাড়ছেন, কেননা তাদের কিন্তু বলা হয়নি যে তেল পাওয়া যাবে না। যে দুটিতে তেল দেওয়া হচ্ছে না সেখানে কিন্তু সকাল থেকেই দীর্ঘ সারি ছিল। একটা সময় গিয়ে ফিলিং স্টেশনে যে ম্যানেজার তিনি জানান যে কখন নাগাদ ডিপো থেকে তেল আসবে তারা বলতে পারে না। কিন্তু এই মুহূর্তে যে লাইনটি দেখতে পাচ্ছেন তারাও বিপাকে পড়েছে। তারা মূলত কল্যাণপুরের কমফোর্ট ফিলিং অ্যান্ড সিএনজি রিফুয়েলিং স্টেশনে দীর্ঘ সময় যাবত দাঁড়ানো, কেউ কেউ ভোর থেকে দাঁড়ানো। কিছুক্ষণ আগে মূলত এই স্টেশনে যারা দায়িত্বরত তারা মাইকের মাধ্যমে ঘোষণা দিলেন যে 2টার পর থেকে এখানে আর তেল দেওয়া হচ্ছে না। এজন্য আপনারা দেখতে পাচ্ছেন যে অনেকেই কিন্তু তাদের সাথে বাকবিতণ্ডটা করছেন, কেননা তারা দীর্ঘ 5 থেকে 6 ঘন্টা দাঁড়িয়েছিলেন। এখন এই কাছাকাছি আসার পরে তারা কিন্তু এই যে তেল না পেয়ে চলে যেতে হবে, এই বিষয়টি মেনে নিতে পারছে না। এবং আপনারা দেখতেও পাচ্ছেন যে ইতিমধ্যেই ব্যারিকেড দেওয়া হয়েছে, কারণ যারা স্টেশনের লোকজন তারা বলছেন যে তেল শেষ হয়ে গেছে। এইসব স্টেশন মূলত নর্মালি সময় 700 থেকে 1000 লিটার তেল তারা সরবরাহ করেন, কিন্তু ইদানিং যে তেলের চাহিদা বেড়েছে তাতে 4000 থেকে 5000 লিটার তেল কিন্তু মুহূর্তে শেষ হয়ে যাচ্ছে। এই যে তেলের যে সংকট তৈরি হচ্ছে সেটা আসলে দিন দিন দেখতে পাচ্ছে যে আমরা যারা আসলে তেল সংগ্রহ করছেন তারা কিন্তু চরম ভোগান্তিতে পৌঁছে গেছে এবং তারা ক্ষোভ ঝাড়ছেন সরকার এবং সংশ্লিষ্ট লোকজন যারা রয়েছেন তাদের প্রতি, যে দ্রুত এই সংকট সমাধান করুন এবং ফিলিং স্টেশনগুলো সচল করুন যাতে মানুষ ভোগান্তিহীন তেল সংগ্রহ করতে পারে। তো সব মিলিয়ে রাজধানীর ফিলিং স্টেশন থেকে এই ছিল এই মুহূর্তে। কল্যাণপুর থেকে সহকর্মী শফিকুজ্জামান রুবেল আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন। রাজধানীতে খুপরি ঘরে বিক্রি হচ্ছে অকটেন, ভাঙাড়ির দোকানে মিলছে ডিজেল। রাজধানীর পার্শ্ববর্তী এলাকা কেরানীগঞ্জেও যেখানে সেখানে মিলছে জ্বালানি তেল। কালোবাজারি প্রমাণ করে জ্বালানি তেলের ওপর সরকারের নিয়ন্ত্রণ নেই বলছেন বিশেষজ্ঞ। মঞ্জুরুল হক মঞ্জুর ক্যামেরায়, বুলবুল রেজা জানাচ্ছেন বিস্তারিত। মানুষের উপকারের জন্য এটা খারাইছে, তেল পাওয়া গেছে না। কেউ যদি বিপদে পড়ে তেল তো পাম্পে সিরিয়াল নিয়ে আনা যাওয়া সম্ভব না। আমরা পাম্পের রেটের মতো বিক্রি করছি। সময় সংবাদের ক্যামেরা দেখা মাত্রই দৌড়, কিন্তু কেন? ক্যামেরা দেখে এত ভয়ের কারণ কি? রাজধানীর বসিলা এলাকায় রোববার বেলা 12টায় প্রকাশ্যে অকটেন বিক্রি করতে দেখা যায় এই ব্যক্তিকে। ক্যামেরা দেখা মাত্রই তাই তার পালিয়ে যাওয়া। 10 মিনিট পর আবারও দেখা মেলে ওই ব্যক্তির। এবার নিজেকে আড়াল করতে মোটরসাইকেলে চড়ে দ্রুত সটকে পড়েন। বসিলা ব্রিজে ওঠার আগে একটি খুপরি দোকানে অকটেন বিক্রি হয় এমন তথ্য আছে সময় সংবাদের কাছে। সত্যতাও পাওয়া গেল। মুখে মাস্ক পরা এই ব্যক্তিকে প্রায় আধা ঘন্টা অনুসরণ করে সময় সংবাদ। দোকানের ভেতরে আরেকজন ব্যস্ত বড় গ্যালন থেকে পানির বোতলে অকটেন ভরার কাজে। এরই মধ্যে মোটরসাইকেল নিয়ে হাজির ক্রেতা। সময় টিভির উপস্থিতি টের পেয়ে তড়িঘড়ি করে দোকান বন্ধ করে তিনিও স্থান ত্যাগ করেন। কোথায় পেলেন এত অকটেন জানতে চাইলে বলেন নারায়ণগঞ্জের একটি ডিপো থেকে প্রতিদিন তেল আনার কথা। পাম্প থেকে না খোলা বাজার থেকে? ডিপো থেকে আনে, এরা তেল ডিপো থেকে আনে, আমরা হইলে ওনাদের থেকে আনি। আমার এটা তো সংসার চলে, কারণ আমি ভাবলাম আমার কাছে টাকা টোকা নেই, কিছু তেল বেচি, এটার জন্যই টানলাম ভাই। বসিলা ব্রিজ পার হয়ে ঘাটার চরে গিয়ে দেখা গেল পিকআপ ভ্যানে ডিজেল সরবরাহ করছেন এক দোকানি। এলাকা ভিত্তিকের কিছু আর কি সার্ভিস দেওয়ার জন্য আনছি, এরকম আমরা প্রকাশ্যে বিক্রি করি না। ওরা আনে আরেক জায়গার থেকে, ওরা থার্ড পার্টি, ওরা এসে দেওয়া যায়। এখন আমি তো ওদেরকে ভালো মতো চিনি না। আর কেরানীগঞ্জের জাউলাবাড়ি, বামনসুর সহ আশপাশের বিভিন্ন এলাকায় প্রকাশ্যেই বিক্রি হচ্ছে ডিজেল। আরেকজনের তেল আপনি কিভাবে রাখেন? আমার কাছে তেল নিত, এখন রাখা গেছে। আর এটা আপনার? এটা 5 গ্রাম আছে। ব্যান গাড়ি খেপ মারি না, বুঝে নেওয়ার সময় যে 2-4টা তেল আনি। মোহাম্মদপুর মিরপুর বেড়িবাঁধে ভাঙাড়ির দোকানে বিক্রি হচ্ছে ডিজেল। কারো আবার সহজ স্বীকারোক্তি তেল মজুত করার। ডিজেল আছে, শুধু ডিজেল? ডিজেল কত করে বিক্রি হয়? এই যার থেকে যা নিতে পারি। এ তো যে না পাইলে, যারা না পায় তারা নেয়। রিজার্ভ কই আপনি দেন না, আপনার তেল কই রিজার্ভ? 100 লিটার তেল আছে। কেউ যদি বিপদে পড়ে তেল তো পাম্পে সিরিয়াল নিয়ে আনা যাওয়া সম্ভব না।
কালোবাজারি ঠেকাতে সরকারকে কঠোর হওয়ার বিকল্প নেই বলছেন বিশেষজ্ঞ। জাহাজ থেকে তেল খালাস হওয়া শুরু করে কনজিউমার পর্যন্ত যে তেলের সাপ্লাই চেন, এই চেনের উপরে শতভাগ যদি সরকারের নিয়ন্ত্রণ না থাকে এবং সাপ্লাইয়ে যদি স্বচ্ছতা নিশ্চিত না করা যায়, তাহলে কালো বাজার ঠেকানো যাবে না। সেই নিয়ন্ত্রণটা এখনও সরকার প্রতিষ্ঠিত করতে পারেনি। এটি তার প্রমাণ যে সব জায়গায় তেলের অলরেডি কালো বাজার এস্টাবলিশড হয়ে গেছে। বাংলাদেশের আইনে মজুতদারির জন্য কঠোর সাজার বিধান রয়েছে। তেল নিয়ে চলছে তেলেস্মাতি, থেমে নেই কালোবাজারিরা। খোলা বাজারে ক্রেতা বিক্রেতার মধ্যে চলছে লুকোচুরি। খুপড়ি দোকানে মিলছে অকটেন, আর ভাঙারির দোকানে পাওয়া যাচ্ছে ডিজেল। বুলবুল রেজা, সময় সংবাদ, ঢাকা। চতুর্থ দফায় ভারতের নুমালীগড় থেকে দিনাজপুরের পার্বতী ডিপুতে পৌঁছেছে 7,000 মেট্রিক টন ডিজেল। এ নিয়ে মার্চ মাসে 22,000 মেট্রিক টন ডিজেল ভারত থেকে আমদানি হলো। এপ্রিলে আসবে আরও 40,000 মেট্রিক টন। বিষয়টি নিশ্চিত করেন পার্বতীপুর রেলহেড ডিপোর ডেপুটি ম্যানেজার আহসান হাবিব চৌধুরী। বলেন, শনিবার সকাল 7টায় পাইপ লাইনের মাধ্যমে 7,000 মেট্রিক টন ডিজেলের একটি চালান বাংলাদেশে আসা শুরু হয়। এবার হাম প্রসঙ্গ। দেশে ভয়ঙ্কর আকার ধারণ করেছে হাম। রাজশাহী মেডিকেলে 24 ঘন্টায় উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু হয়েছে। বরিশাল মেডিকেলে চিকিৎসায় অবহেলার অভিযোগ স্বজনদের। টিকা না নেয়ায় অতিরিক্ত রোগীর চাপ সামলাতে হিমশিম অবস্থা চিকিৎসকদের। সুস্থ শিশুদের অসুস্থ বা জ্বর রয়েছে এমন শিশুদের সঙ্গে মিশতে না দেয়া ও সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন তারা। দেশজুড়ে হঠাৎ বেড়েছে সংক্রামক রোগ হামের প্রাদুর্ভাব, যাদের বেশিরভাগই শিশু। এতে উদ্বিগ্ন অভিভাবকরা। হাম সংক্রমণ ঠেকাতে বরিশালে নড়েচড়ে বসেছে স্বাস্থ্য বিভাগ। শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে তৈরি করা হয়েছে আলাদা আইসোলেশন ওয়ার্ড। বিভাগীয় স্বাস্থ্য বিভাগের তথ্য মতে গত 24 ঘন্টায় সেবাজিমে ভর্তি হয়েছে 37 শিশু। বরগুনায় 3 মাসে 3 শিশুর মৃত্যুর পাশাপাশি আক্রান্ত 80 জন। বিভাগে মোট মৃত্যুর সংখ্যা 8 আর আক্রান্ত ছাড়িয়েছে 206 জনে। আর একটু ভালো অবস্থা হলে আমাদের জন্য সুবিধা হইতো, রোগীর জন্য ভালো হইতো। বেডে তো খুবই সংকট, একটা বেডে 3 জন 4 জন পর্যন্ত প্রতিদিন আসতে যাইতেছে। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালেও চালু করা হয়েছে আইসোলেশন ওয়ার্ড। 24 ঘন্টায় নতুন ভর্তি 10 জন সহ মোট চিকিৎসাধীন 78 জন। 2 সপ্তাহে মোট ভর্তি হয়েছেন 122 জন। এদের মধ্যে মারা গেছেন 5 জন। এখন তো পাতলা পায়খানা আছে, এরপর সর্দি জ্বর, এরপরে মনে করেন শরীরে গিতা হইছে, এরপরে মুখে ঘা হইছে। এখন আবার এনায়া ভর্তি হয়েছি, এখন হাম দেয়। মিজলসের কারণে হয় কি আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়, সেক্ষেত্রে আপনার নিউমোনিয়া, ডায়রিয়া বা অন্যান্য রোগগুলোর প্রাদুর্ভাবটা বৃদ্ধি পায়। দেখা গেছে মিজলসের না যতটুকু খারাপ হচ্ছে, তাতে শ্বাসকষ্ট বা অন্যান্য সমস্যার কারণে তাদের অসুবিধাটা বেশি হচ্ছে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালেও হাম নিয়ে ভর্তি 41 শিশু আর উপসর্গ নিয়ে চিকিৎসাধীন শতাধিক। 24 ঘন্টায় মৃত্যু হয়েছে 1 শিশুর। হাসপাতালটিতে 3টি ভেন্টিলেটর দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। চাঁপাইনবাবগঞ্জে 250 শয্যা হাসপাতালের হাম আইসোলেশন কর্নারে চিকিৎসাধীন 76 রোগী। 24 ঘন্টায় নতুন করে ভর্তি হয়েছেন 27 জন। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় 3 জনকে পাঠানো হয়েছে রাজশাহী মেডিকেলে। গত 3 মাসে এই রোগে জেলায় মৃত্যু হয়েছে 5 জনের। হামের কিন্তু একটা গুরুত্বপূর্ণ মেসেজ হচ্ছে কি যে ও র্যাশ, যে দাগটা বের হওয়ার 4 দিন আগে থেকে সে ছড়ায়। এখন একজন জ্বর হয়েছে, আপনি বাচ্চাগুলোকে একটু আলাদা করে ফেলেন। নওগাঁয় 41 রোগীর মধ্যে ল্যাব টেস্টে 8 জনের হাম শনাক্ত হয়েছে। এর মধ্যে চিকিৎসাধীন অবস্থায় ঢাকায় মারা যায় 1 শিশু। খাদিজা স্বপ্না, সময় সংবাদ। এদিকে হাম প্রতিরোধে 9 মাস বয়স থেকে টিকা দেয়া শুরু হলেও আক্রান্তের অধিকাংশই কম বয়সী শিশুর। এমন পরিস্থিতিতে টিকা কার্যক্রমের বয়সসীমা কমিয়ে 1 মাসের বিশেষ ক্যাম্পেইন করার পরামর্শ জনস্বাস্থ্য বিশেষজ্ঞের। মনির হোসেন জানাচ্ছেন বিস্তারিত। দেশের 10 জেলায় হঠাৎ হামের প্রাদুর্ভাব। 30 মার্চ পর্যন্ত সারা দেশে শনাক্ত 764 জন। ঘটেছে মৃত্যুর ঘটনাও। সাধারণত হাম প্রতিরোধে জন্মের 9 থেকে 15 মাসের মধ্যে শিশুদের দেয়া হয় টিকা। তবে আশঙ্কার বিষয়, হামে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া শিশুদের 60% 9 মাসের কম বয়সী। রোগীগুলোর প্রায় 60 থেকে 70% রোগী হচ্ছে 9 মাসের আগেই হাম হয়েছে।
তার মানে তারা তাদের জীবনের প্রথম যে হামের টিকা সেটা এখনো পর্যন্ত পায়নি। সংক্রামক ব্যাধি হাসপাতালের এই চিকিৎসকের পরামর্শ 6 মাস থেকে হামের বিকল্প টিকা দেয়ার। হামের বিকল্প একটা টিকাদান সূচি আছে, সেটা হচ্ছে যে 9 মাস বয়সের জায়গায় আমরা 6 মাস বয়স থেকে হামের টিকা দিতে পারি। যারা নীতি নির্ধারণ করেন তারা হয়তো বা এই ডিসিশনটা নেবেন যে এখন আমরা ওই পর্যায়ে আছি কিনা যে আমরা 6 মাস বয়স থেকেই টিকাটা দিব কিনা। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরাও বলছেন দেশে পরীক্ষিত আছে 6 মাসের শিশুদের হামের টিকা দেওয়ার বিষয়টি। তাই অবস্থা অনুযায়ী প্রয়োজনে বয়সসীমা কমিয়ে আনার পরামর্শ তাদের। এটা সম্ভব এবং এটি নিয়ে গবেষণাও আছে, আমাদের দেশেই গবেষণা আছে, আইসিডিবি গবেষণা করেছে। তারা ওই 6 মাসের বয়সের বাচ্চাদের টিকা দিয়েছে এবং সেটা সন্তোষজনক। শুধু টিকার বয়সসীমা নয়, কম বয়সে হামে আক্রান্তের প্রাদুর্ভাব কমাতে গর্ভাবস্থায়ও মায়েদের সচেতন হওয়ার পরামর্শ এই বিশেষজ্ঞের। 9 মাসের নিচের বাচ্চারা আক্রান্ত হচ্ছে, তো এই যে আক্রান্ত হচ্ছে তার মানে হলো তাদের মধ্যে ইমিউনিটিটা কমে গেছে এবং এই ইমিউনিটিটা আসে মা থেকে, তার মানে তারা মা থেকে ইমিউনিটিটা পাচ্ছে না, প্রতিরোধ ক্ষমতাটা না পাওয়ার ফলে তারা সাসেপ্টেবল, তারা এই রোগের ঝুঁকির মধ্যে আছে। সোমবার স্বাস্থ্যমন্ত্রী জানান এপ্রিলের প্রথম সপ্তাহ থেকে হামের টিকার সরবরাহ শুরু হতে পারে। আমরা টিকা আনার জন্য 604 কোটি টাকা বরাদ্দ করেছি। মিনিস্ট্রি অফ ফিনান্স কমিটিতে সেটা পাস হয়েছে। দ্রুত গতিতে ইনশাল্লাহ আমরা ভ্যাকসিন আনবো। আমরা ভ্যাকসিনেশনের জন্য আমরা কাজ করব। মনির হোসাইন, সময় সংবাদ, ঢাকা। হাম আক্রান্তদের খবরাখবর জানবো। এই মুহূর্তে মহাখালী সংক্রামক ব্যাধি হাসপাতালে আছেন আয়েশা সিদ্দিক সামিয়া, বরিশালে আছেন সহকর্মী মেহেদি হাসান বাপ্পি, ময়মনসিংহে আছেন ওবায়দুল হক। সরাসরি প্রথমেই যাচ্ছি সামিয়ার কাছে। সামিয়া, সংক্রমণ বেড়েছে, সংক্রামক ব্যাধি হামের রোগীদের এবং সারা দেশ থেকে কিন্তু রাজধানীর এই মহাখালী সংক্রামক ব্যাধি হাসপাতালে আসছে রোগীরা এবং শিশুরা কিন্তু এখানে ভর্তি হচ্ছে শরীরে বিভিন্ন গোটা নিয়ে। এবং আমরা যদি দেখাই, আজকে দেখেছি কিন্তু রোগীর সংখ্যা এত বেশি যে ডাক্তাররা আসলে স্বাস্থ্যসেবা দিতে হিমশিম খাচ্ছেন এই হাসপাতালে। এবং আমরা একটি ডাক্তারের সাথে কথা বলেছি, ডাক্তার আসলে বলছিলেন যে 69 জন এই 3 মাসে ভর্তি হয়েছে, যেটা গত বছরে 69 জন এই হাসপাতালে ভর্তি ছিল হামের আক্রান্ত হয়ে। এবছর কিন্তু সেই সংখ্যা 650 ছাড়িয়েছে এবং এখন পর্যন্ত যে সকল শিশু আসলে এই রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন তাদের অধিকাংশই কিন্তু শুধু হামে নয়, বরঞ্চ নিউমোনিয়া সহ শরীরে নানা ধরনের জটিল রোগে তারা আক্রান্ত ছিল। এই মুহূর্তে আসলে আমরা দেখাচ্ছি যে শিশুদের এখানে যে সকল শিশুরা ভর্তি আছে তাদের অধিকাংশই কিন্তু 9 মাসের থেকে কম, অর্থাৎ 7 থেকে 8 মাস তাদের বয়স এবং 7 থেকে 8 মাসের অনেকেই কিন্তু আসলে এখনো টিকা দেওয়ার উপযোগী হয় নাই। এই মুহূর্তে আমরা চলে যাব হামের খবর জানতে বরিশালের একটি হাসপাতালে। সেখানে আছেন মেহেদি হাসান বাপ্পি, জানবো সেখানকার পরিস্থিতি। আমরা কিন্তু সকালবেলা বরিশালের হামের পরিস্থিতি জানিয়েছিলাম এই শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে। আমরা বর্তমানে সেই হাসপাতালটির শিশু আইসোলেশনের একটি কক্ষে রয়েছি। এই কক্ষে 16টি বেডে এই হাম রোগে আক্রান্ত শিশুদের চিকিৎসা দেওয়া হচ্ছে। এই রোগে সংক্রমণ যাতে ছড়িয়ে না পড়ে এর জন্য কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা তারা গ্রহণ করেছেন এবং আমরা সেই পরিস্থিতি আপনাদেরকে এখনও দেখানোর চেষ্টা করছি। এবং এই কক্ষেটিতে প্রায় 16টি বেডে রোগীরা চিকিৎসা নিচ্ছেন। এছাড়াও হাসপাতালটির নিচতলায় আরও 2টি কক্ষে এই আইসোলেশন ওয়ার্ড তৈরি করা হয়েছে এবং সেখানে আমরা তাদেরকে চিকিৎসা নিতে দেখেছিলাম। চিকিৎসকদের সাথে আমরা কথা বলে জানতে পেরেছিলাম এই বিভাগের যে উপকূলীয় অঞ্চলগুলো রয়েছে, বিশেষ করে বরগুনা, সে অংশের বাচ্চারা বিশেষ করে আক্রান্ত হচ্ছেন এবং তারা বলছেন চিকিৎসকরা যে বিশেষ করে অপুষ্টিতে ভোগা শিশুরা আক্রান্ত হচ্ছেন এই রোগে বেশি। সেজন্য তারা যাতে পুষ্টির ব্যাপার দিকটায় নজর দেয় এবং সেই ক্ষেত্রে আপনারা চিকিৎসকরা এও বলছেন যদি কোনো জ্বর তীব্রতা রূপ ধারণ করে সেক্ষেত্রে বাসায় অপেক্ষা না করে যত দ্রুত সম্ভব চিকিৎসকের শরণাপন্ন হওয়া। আমরা হাসপাতাল কর্তৃপক্ষের সাথে কথা বলে যেমনটা জানতে পেরেছিলাম দুপুর 2টা পর্যন্ত এই হাসপাতালটিতে প্রায় 44 জন ভর্তি রয়েছেন রোগী। তো ময়মনসিংহে আমাদের সহকর্মী রয়েছেন ওবায়দুল হক, আমরা সরাসরি যাচ্ছি তার কাছে এবং সেখান থেকেই জানবো ময়মনসিংহের খবর।
হাম শনাক্ত হওয়া রোগীদের চাপ কিন্তু ক্রমেই বাড়ছে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে। এই হাসপাতালটির রোগীদের চাপ সামলাতে কিন্তু এখানে আলাদা হাম আইসোলেশন ওয়ার্ড চালু করা হয়েছে। যদিও গত 17 মার্চ থেকে কিন্তু হাম কর্নার চালু করা হয়েছে, কিন্তু রোগীর চাপ বাড়ায় কিন্তু পরিস্থিতি সামলাতে এই ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ভবনের 8 তলায় আলাদা আইসোলেশন ওয়ার্ড চালু করা হয়েছে এবং সেখানে কিন্তু প্রতিদিনই রোগীর চাপ বাড়ছে। গত 24 ঘন্টা এখানে 10 জন রোগী নতুন রোগী ভর্তি হয়েছে এবং আমি সবশেষ তথ্য যেটি জানতে পেরেছি যে সকাল 9টা পর্যন্ত 10 জন রোগী নতুন ছিল, এরপর সকাল 9টা থেকে এখন দুপুর 2টা পর্যন্ত আরও 10 জন রোগী ভর্তি হয়েছে। অর্থাৎ বলা চলে যে সময় যত যাচ্ছে রোগীর পরিমাণ ততই বাড়ছে এবং বিশেষ করে যারা আছে সবাই শিশু এবং এখানে আমরা দেখতে পেয়েছি যে মূলত 2 মাস থেকে 10 বছর বয়সী রোগী কিন্তু এখানে রয়েছে, অর্থাৎ শিশুরা কিন্তু এখানে চিকিৎসা দিচ্ছে। তবে চিকিৎসকরা বলছেন যে এখানে তাদের চিকিৎসার কোনো ধরনের কমতি করা হচ্ছে না, সব ধরনের সমস্যা অনুযায়ী তাদেরকে চিকিৎসা দেওয়া হচ্ছে। তো এই ছিল ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে আমার কাছে সবশেষ খবরাখবর। হাম আক্রান্তদের খবরাখবর আমরা জানছিলাম, আমাদের সহকর্মীরা যোগ দিয়েছিলেন ময়মনসিংহ থেকে ওবায়দুল হক এবং এর আগে বরিশাল থেকে মেহেদী হাসান পাপ্পি এবং তার আগে রাজধানীর মহাখালী থেকে আয়েশা সিদ্দিক সামিয়া। মোহামেডান স্পোর্টিং ক্লাব পরিদর্শন শেষে কথা বলছেন ক্লাবের স্থায়ী সদস্য এবং স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সরাসরি যাচ্ছে সেখানে। আমি দুটো কথা বলতে পারছি, এটা আমার চরম সৌভাগ্য। আমরা একটা অন্ধকার থেকে বেরিয়ে এসেছি, একটা অন্ধকার সময় থেকে বেরিয়ে এসেছি, যে কথা নিয়াজ মুর্শেদ বলছিল। আমরা লেটাস নট ওটাকে আর মনে না করি, আসুন আমরা নতুন স্বপ্ন দেখি, নতুন আলো দেখি এবং নতুন সূর্যের মধ্য দিয়ে আমরা ক্রীড়াঙ্গনকে নতুন করে সাজিয়ে নিই। সেটাই হোক আমাদের একমাত্র লক্ষ্য। মোহামেডান ক্লাব অনেক ভালো করবে। মোহামেডান ক্লাবের মধ্যে এখন যারা এসছেন তারা বেশিরভাগই তরুণ এবং আমি মনে করি তাদের নেতৃত্বে মোহামেডান ক্লাব সামনের দিকে এগিয়ে যাবে। তো একই সঙ্গে আজকে যেমন এখানে রঞ্জনবাবু এসছেন, আমাদের অন্যান্য ক্লাবগুলো তারাও ইকুয়ালি স্ট্রং হবে। অর্থাৎ খেলার মাঠে আমরা প্রতিযোগিতা দেখতে চাই, সুস্থ প্রতিযোগিতা দেখতে পাই। আমরা ওই দৃশ্য দেখতে চাই যে মোহামেডান ক্লাব আর আবাহনীর খেলা ন্যাশনাল ফুটবল স্টেডিয়ামে হচ্ছে আর বাইরে মারামারি করছি আমরা, ঠিক না? এই ড্রেসটা আবার দেখতে চাই। আপনাদেরকে সকলকে অশেষ ধন্যবাদ আমাদেরকে আমন্ত্রণ জানানোর জন্যে, আমাকে বিশেষ করে ধন্যবাদ আমাদের সকলকে। আসসালামু আলাইকুম। মতিঝিলে কথা বলছিলেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমরা সরাসরি ছিলাম সেখানে। শাপলা চত্বর হত্যাকাণ্ডের মামলায় পুলিশের সাবেক ডিআইজি জলিল মণ্ডলকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এর বিচারক এই আদেশ দেন। চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম জানান, শাপলা চত্বর হত্যাকাণ্ডের তদন্ত শেষ পর্যায়ে দ্রুতই প্রতিবেদন দাখিল করা হবে। এই ঘটনার সঙ্গে জড়িতদের ছাড় না দেওয়ার হুঁশিয়ারি দেন তিনি। এ সময় 5 অগাস্টের পরের মামলাগুলোর অনিয়ম প্রসিকিউশন যাচাই বাছাই করবে বলেও জানান চিফ প্রসিকিউটর। তাকে আমরা খুঁজে বেড়াচ্ছিলাম, অবশেষে তিনি গ্রেফতার হয়েছেন এবং সেই মামলায় আজকে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে। এবং আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে শাপলা চত্বর মামলার তদন্ত কার্য প্রায় শেষ পর্যায়ে। শাপলা চত্বর ঘটনায় যারা আসবে সেটা রাষ্ট্রের প্রধান ব্যক্তিও যদি হয় এবং পিয়ন পর্যন্ত যদি হয়, আমাদের তদন্ত থেকে কেউ বাদ পড়বে না। উন্নয়ন কাজে সমন্বয়ের অভাব আর থাকবে না। একবার একটি সড়কের কাজ শেষের পর অল্প দিনের ব্যবধানে আবার একই সড়ক খোঁড়ার যে প্রবণতা ছিল তা বন্ধ হবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটির প্রশাসক শফিকুল ইসলাম খান। সকালে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের IDRSP প্রকল্পের আওতায় মিরপুর 10 থেকে তালতলা সড়ক পর্যন্ত ড্রেন ও বাইলেন উন্নয়ন কাজের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, লুটপাট, জনগণের অর্থ অপচয়ের সুযোগ আর দেয়া হবে না। ফুটপাত ব্যবস্থাপনায় স্থায়ীভাবে সমাধান এবং বর্জ্য ব্যবস্থাপনা ও মশা নিধনে ক্র্যাশ প্রোগ্রাম চালুর আহ্বান জানান ঢাকা উত্তরের প্রশাসক। কাজ হবে সমন্বয় করে, একবারে এক রাস্তায় কাজ হবে, আবার 15 দিন পর একই জায়গায় আবার রাস্তা করে আর এক কাজ হবে। সেই কাজটা যাতে বিগত দিনের মতন না হয়। শুধু অর্থ লুপাট আর জনগণের অর্থের অপচয় আমি করতে চাই না। বর্জ্য ব্যবস্থাপনা এবং মশক নিয়ন্ত্রণের জন্য আপনারা ক্রাশ প্রোগ্রাম দিয়ে কর্মসূচি ঘোষণা করেন।
ঢাকা শহরের জলাবদ্ধতা নিরসনে বক্স কালভার্টগুলো পরিষ্কারের জন্য 1 মাসের পরিকল্পনা হাতে নিয়েছে দক্ষিণ সিটি কর্পোরেশন। সেগুনবাগিচায় বক্স কালভার্ট পরিষ্কারের মধ্য দিয়ে কার্যক্রমের উদ্বোধন করেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুস সালাম। তিনি বলেন, বৃষ্টির পানি দ্রুত নিষ্কাশন এবং জলাবদ্ধতা নিরসনে নতুন করে 6টি পোর্টেবল পাম্প ক্রয় করা হয়েছে, যেখানে আগে ছিল মাত্র 2টি। পাশাপাশি জলাবদ্ধতা দ্রুত নিয়ন্ত্রণে পান্থপথ, পরিবাগ, টিটি পাড়া সহ এরই মধ্যে 33টি হটস্পট নির্ধারণ করেছে সিটি কর্পোরেশন। নতুন সরকারের তত্ত্বাবধানে জনগণের দুর্ভোগগুলোকে অগ্রাধিকার দিয়ে সামনের দিনে নগরীর খালগুলো উদ্ধারের পরিকল্পনার কথাও জানান ঢাকা দক্ষিণের প্রশাসক। হটস্পট আমরা বের করেছি। বৃষ্টি হলে এই 33টা স্পটে পানি জমে যায়। পানি জমে যাওয়া এই পানিগুলোকে দ্রুত নিষ্কাশনের জন্য আমরা চেষ্টা করছি। তবে এরই আওতায় প্রথমত আমরা এই বক্স কালভার্ট গুলো যেটা আছে সেগুলোকে নিষ্কাশনের জন্য ব্যবস্থা নিচ্ছি। জনগণ, সিটি কর্পোরেশন যৌথভাবে যদি আমরা চেষ্টা করি, আমরা হকার মুক্ত করতে পারবো, আমরা জলবদ্ধতা মুক্ত করতে পারবো, আমরা মশক মুক্ত না, মশককে আমরা নিয়ন্ত্রণ করতে পারবো। গাড়ির টায়ার, ভারী যন্ত্রপাতি, ফার্নিচার কিংবা খাবার দোকান বৈধ সীমানা ছাড়িয়ে ফুটপাত দখল করে চলছে ব্যবসা। বছরের পর বছর ধরে হাঁটার পথটুকুও পাচ্ছেন না রাজধানীবাসী। হকার উচ্ছেদে এবার অভিযানে নামছে ডিএমপি। সালাউদ্দিনের তোলা ছবিতে বিস্তারিত জানাচ্ছেন তানভীর হাসান মেঘ। দোলাইখালের দুই পাশেই রাস্তাঘাটে মালামাল রাখে। রাস্তায় না হাঁটতে পেরে এই যে বলে আমাকে নিচে নেমে হাঁটতে হবে। যখন ফুটপাত মানুষ ইউজ করতে পারে না, তখন স্বাভাবিকভাবে সে করে কি রাস্তা নেমে আসে। চারদিকে সারি সারি টায়ার আর যন্ত্রাংশ, এ যেন গ্যারেজের অন্দরমহল। চেনারই উপায় নেই হাঁটার পথ। ফুটপাত দখল করে এভাবেই চলছে ব্যবসা। রাজধানীর ধোলাইখালের ফুটপাত পুরোপুরি দখলের কারণে ভোগান্তি তৈরি হলেও নির্বিকার ব্যবসায়ীরা। এদিকে ভাই আগের থেকে এরকম চলতেছে। ধরেন আমার এই মালটা আমি যদি না রাখি, ওই যে বাইরের ওই দোকানটা আমার কাস্টমারটাকে নিয়ে নেবে, এই কারণে আমার রাখা। শুধু ধোলাইখাল নয়, নগরীর বিভিন্ন এলাকায় একই চিত্র। দোকানের সামনে ফুটপাত জুড়ে রাখা হয়েছে ফার্নিচার, খাবার আর মুদিপণ্যের মালামাল। চলাচলে প্রতিদিনই ভোগান্তি পোহাতে হচ্ছে পথচারীদের। ফুটপাতে হাঁটা জায়গা নেই, তার জন্য আমরা এই রোডে হাঁটাহাঁটি করতেছি। এই ফুটপাতের 4টা লাইন যদি রাস্তার মধ্যে থাকে, তাহলে মানুষ কোথা থেকে হাঁটবে বলেন? এই অবস্থায় বুধবার থেকে বৈধ সীমানার বাইরে ফুটপাত দখল করে রাখা সব ব্যবসা প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযানে নামছে ডিএমপি। যে সমস্ত ব্যবসা প্রতিষ্ঠান তাদের বৈধ জায়গার বাইরে এক্সটেনশন আকারে ফুটপাতকে দখল করে ব্যবহার করছে, আমরা এবার এটাকে আমরা দখলমুক্ত করব। আমরা এবার এই কাজটা করতে যাচ্ছি 1 এপ্রিল থেকে। এছাড়া হকারদের জন্য নির্ধারিত এলাকায় শীঘ্রই হলিডে ও নাইট মার্কেট চালু করতে কাজ করছে সংশ্লিষ্টরা। তানভীর হাসান মেঘ, সময় সংবাদ, ঢাকা। দুপুরের সময় আরও থাকছে। এশিয়ান কাপ বাছাইয়ে নিজেদের শেষ ম্যাচে সন্ধ্যায় সিঙ্গাপুরের মুখোমুখি হবে বাংলাদেশ। সমর্থকদের জয় উপহার দিতে চান অধিনায়ক জামাল, অভিন্ন লক্ষ্য কোচেরও। রোহিঙ্গাদের খাদ্য সহায়তা ব্যবস্থায় আসছে গুরুত্বপূর্ণ পরিবর্তন। 1 এপ্রিল থেকে 3টি ভিন্ন ক্যাটাগরিতে সহায়তা কার্যক্রম চালু করতে যাচ্ছে বিশ্ব খাদ্য সংস্থা। কক্সবাজার ও ভাসানচরে অবস্থান বেঁধে সহায়তার অর্থমূল্যেও থাকবে পার্থক্য। বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গার সংখ্যা বাড়লেও আন্তর্জাতিক অর্থায়ন কমে যাওয়ায় পরিস্থিতি জটিল হয়ে উঠছে। মোহাম্মদ ফরাজের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। 2017 সালের 25শে আগস্ট মিয়ানমারের রাখাইন রাজ্যে সামরিক অভিযান শুরু হলে কক্সবাজারের উখিয়া ও টেকনাফ সীমান্তে রোহিঙ্গাদের ঢল নামে। শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনের তথ্য অনুযায়ী ওই সময় বড় আকারে রোহিঙ্গা অনুপ্রবেশ ঘটে। বর্তমানে বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গার সংখ্যা প্রায় 12 লাখ। প্রতি বছর জন্ম নিচ্ছে আরও প্রায় 30,000 শিশু। এদের মধ্যে 78% নারী ও শিশু এবং প্রায় 12% প্রতিবন্ধী ব্যক্তি। বৈদেশিক সাহায্য যদি না থাকে, রোহিঙ্গাদের খাদ্য নিরাপত্তা অনেক বেশি সংকুচিত হয়ে যায়। এর প্রতিক্রিয়ায় সীমান্ত যে অপরাধগুলো আছে সেগুলোতে জড়িয়ে যাচ্ছে। ক্যাম্পের মধ্যেও আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটছে।
বর্তমানে এই বিশাল জনগোষ্ঠীকে খাদ্য সহায়তা দিয়ে আসছে বিশ্ব খাদ্য কর্মসূচি WFP। এতদিন জনপ্রতি মাসে $12 সমপরিমাণ খাদ্য সহায়তা দেওয়া হতো। এবার নতুন ব্যবস্থায় রোহিঙ্গাদের 3টি ক্যাটাগরিতে ভাগ করা হচ্ছে। পরিবারের খাদ্য নিরাপত্তা অবস্থা ও সম্ভাব্য খাদ্য ঘাটতির ভিত্তিতে নির্ধারিত হবে সহায়তার পরিমাণ। ফলে 1 এপ্রিল থেকে ভিন্ন ভিন্ন হারে রেশন প্রদান করবে WFP। শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশন জানায়, বড় দাতা দেশ বিশেষ করে যুক্তরাষ্ট্রের সহায়তা কমে যাওয়ায় অর্থ সংকট দেখা দিয়েছে। এ কারণে WFP এখন নিড বেস পদ্ধতিতে সহায়তা দিতে যাচ্ছে। সীমিত সম্পদের মধ্যে পরিস্থিতি মোকাবেলায় সচেতনতা বৃদ্ধি এবং কমিউনিটিকে সম্পৃক্ত করার উপর গুরুত্ব দেওয়া হচ্ছে। যেসব পরিবারে সক্ষম জনশক্তি আছে তারা বিভিন্ন এজেন্সিতে, NGO-তে ভলান্টিয়ার হিসেবে, পেইড ভলান্টিয়ার হিসেবে কাজ করে ক্যাম্পের ভিতরেই ছোটোখাটো দোকান টোকান করে। এরকম ফ্যামিলি তারা UNHCR এর ডাটাবেজের উপর নির্ভর করে এটা করছে। তবে এই সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করেছেন রোহিঙ্গা নেতারা। তাদের আশঙ্কা, সহায়তা কমে গেলে ক্যাম্পে অপরাধ প্রবণতা বাড়তে পারে। বর্তমানে কক্সবাজার ও ভাসানচরে 33টি ক্যাম্পে অন্তত ঘনবসতিপূর্ণ পরিবেশে বসবাস করছে রোহিঙ্গারা। এর মধ্যে সবচেয়ে বেশি রোহিঙ্গার অবস্থান কক্সবাজারের উখিয়া এলাকার ক্যাম্পগুলোতে। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। খুলনায় যান্ত্রিক ত্রুটিতে আগুনে পুড়ে গেছে একটি অ্যাম্বুলেন্স। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। দুপুরে খালি অ্যাম্বুলেন্সটি নিয়ে হাসপাতালে যাচ্ছিলেন চালক। শিববাড়ি মোড় এলাকায় যান্ত্রিক ত্রুটিতে হঠাৎ ইঞ্জিন গরম হয়ে আগুন ধরে যায়। তাৎক্ষণিক চালক গাড়ি ছেড়ে বাইরে বেরিয়ে আসেন। এ সময় হঠাৎই অ্যাম্বুলেন্সের মধ্যে থাকা অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরিত হয়ে আগুন লাগে পুরো গাড়িতে। গাইবান্ধায় হাওয়া মেশিনের ত্রুটি মেরামতের সময় বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত হয়েছে 4টি ব্যবসা প্রতিষ্ঠান। এ সময় আহত হয়েছেন একজন। সকালে সদর উপজেলার তুলসীঘাট বাজারের একটি দোকানে গাড়ির চাকায় হাওয়া দেওয়ার মেশিনে ত্রুটি দেখা দেয়। এ সময় মালিক পাপলু মিয়া এটি ঠিক করার চেষ্টা করলে বিস্ফোরণে পুরো দোকান উড়ে যায়। ক্ষতিগ্রস্ত হয় আশপাশের আরও 3টি দোকান। আহত হন পাপলু মিয়া। তাকে গাইবান্ধা জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। আগামী অর্থবছর থেকে সারা বছর রিটার্ন জমার সুবিধা রাখা হবে বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আব্দুর রহমান খান। রাজস্ব ভবনে প্রাক বাজেট আলোচনায় তিনি বলেন, প্রথম প্রান্তিকে রিটার্ন জমা দিলে কর প্রণোদনা দেয়া হবে। এ সময় কর অব্যাহতি বেশি থাকার কারণে রাজস্ব আয় কমছে বলে মন্তব্য করেন এনবিআর চেয়ারম্যান। প্রতি বছরের মতো এবারও আগামী অর্থবছরের বাজেট প্রণয়নের আগে অংশীজনদের মতামত নেয়ার উদ্যোগ নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড। খাতভিত্তিক কর ও শুল্ক কাঠামো নিয়ে প্রথম দিনের আলোচনায় সংবাদপত্র মালিকরা জানান, বৈশ্বিক অস্থির পরিস্থিতিতে দাম বেড়েছে নিউজপ্রিন্টের। লোকসানের মুখে ওয়েস বোর্ড অনুযায়ী বেতন দিতে হিমশিম খাচ্ছেন তারা। এই অবস্থায় আসছে বাজেটে নিউজপ্রিন্ট আমদানিতে বিদ্যমান 15% কর সম্পূর্ণ অব্যাহতির দাবি জানান তারা। নিউজপ্রিন্টের দাম অস্বাভাবিক হারে বেড়েছে। 6 মাস আগেও প্রতি টনের দাম ছিল $560, সে দাম বেড়ে এখন $630 পৌঁছেছে। এমত অবস্থায় পত্রিকা প্রকাশ অব্যাহত রাখা প্রায় অসম্ভব। এ সময় যন্ত্রপাতি আমদানিতে শুল্ক সুবিধার দাবি জানায় বেসরকারি টেলিভিশন মালিকদের সংগঠন অ্যাটকো। আমরা সবসময় এটা চিন্তা করি কি, ও কৃষক গরিব মানুষ, ওরা কোথা থেকে এই ট্যাক্স দেবে, তাদের আনা যাবে না। না, আপনি ওইটা না, আপনি একটা বেস লাইন তৈরি করবেন যে মিনিমাম ট্যাক্স প্রতি পার্সেন্ট কম যেটা পসিবল, কারণ গ্রামেও কিন্তু উন্নয়ন হচ্ছে। আগামী বাজেটে সারা বছর রিটার্ন জমা দেওয়ার সুবিধা রাখা হবে বলে জানান এনবিআর চেয়ারম্যান। প্রথম প্রান্তিকে রিটার্ন জমা দিলে মিলবে কর প্রণোদনা। 4 কোয়ার্টারে আমরা ভাগ করব। ফার্স্ট কোয়ার্টারে যারা রিটার্ন দিবে তাদেরকে আমরা ইনসেন্টিভ দেব, তারা কিছু রিবেট পাবে। সেকেন্ড কোয়ার্টারে যারা রিটার্ন দিবে তারা রেগুলার। থার্ড কোয়ার্টারে যারা দিবে তারা রেগুলার থেকে একটু বেশি দিবে। ফোর্থ কোয়ার্টারে যারা দিবে তারা আরেকটু বেশি দিবে। সুতরাং ট্যাক্স পেয়ার ঠিক করবে উনি কি বেশি দিয়ে রিটার্ন দেবেন না উনি কম দিয়ে রিটার্ন দেবেন। এনবিআর চেয়ারম্যান জানান, কর অব্যাহতি বেশি হওয়ায় রাজস্ব আয় কমছে। আসছে বাজেটে কর হার না বাড়িয়ে করের আওতা বাড়াবে এনবিআর। আমাদের রেভিনিউ আদায় বাড়াতে হবে। রেভিনিউ আদায় যদি বাড়ায় তাহলে। এম এস আরিফিন, সময় সংবাদ, ঢাকা। দীর্ঘমেয়াদী জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে আসছে বাজেটে সুস্পষ্ট কৌশল রাখতে হবে।
তা না হলে অর্থনৈতিক ভারসাম্য নষ্টের শঙ্কা করছে এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম। সেই সঙ্গে উন্নয়ন প্রতিবন্ধকতা দূর করতে রাজস্ব আদায়ে ও সামাজিক কর্মসূচির অর্থ ব্যয়ের দুর্বলতা দূর করার তাগিদ দিয়েছে প্রতিষ্ঠানটির আহ্বায়ক ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। মধ্যপ্রাচ্য সংঘাতের কারণে জ্বালানি আমদানির ব্যয় বৃদ্ধি, বৈদেশিক মুদ্রার উপর নির্ভরতা ও ভর্তুকির বড় অঙ্ক বাড়তি চাপ তৈরি করছে দেশের অর্থনীতিতে। এই চ্যালেঞ্জ মোকাবেলায় আগামী বাজেটে দীর্ঘমেয়াদী জ্বালানি নিরাপত্তা নিয়ে স্পষ্ট কৌশল নির্ধারণের তাগিদ দিয়েছে এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম। সাশ্রয়ী মূল্যে কোথা থেকে আনতে পারবো, এখানে যদি কোনো কারণে বৈদেশিক সম্পর্ক আমার বাধা হয়ে এসে দাঁড়ায়, সেটা রাজনৈতিকভাবে বিবেচনা করতে হবে। একটা নির্বাচিত সরকার নিঃসন্দেহে তার একটি সুষ্ঠু নাগরিকের স্বার্থে একটি সুষ্ঠু বাণিজ্যিক সম্পর্ক পৃথিবীব্যাপী গড়ে উঠবে, এটি স্বাভাবিক। মঙ্গলবার রাজধানীর ধানমন্ডিতে নতুন সরকারের প্রথম বাজেট নিয়ে ভাবনা শীর্ষক আলোচনায় প্ল্যাটফর্মের আহ্বায়ক ও সিপিডির সম্মাননীয় ফেলো ডক্টর দেবপ্রিয় জানান, করের হার বাড়ানোর পরিবর্তে প্রশাসন আধুনিক করা ও আওতা সম্প্রসারণে দিতে হবে বাড়তি গুরুত্ব। নাগরিকরা সেবা পাবার নিশ্চয়তা এবং আমরা যেই কর দেই সেই কর দিয়ে সেই সেবাটাকে আমার যুক্তিসঙ্গত হচ্ছে কিনা। আমি কর দেই কিন্তু সেবা পাই না, এইরকম অবস্থাতে তো আমরা মানব না, তাহলে তো ওই সামাজিক চুক্তি কার্যকর হলো না। সেহেতু আপনাকে এখানে বৈষম্য এবং নিরাপত্তা এই দুইটি বিষয়ের দৃষ্টিভঙ্গি থেকে এই সামাজিক চুক্তির বাস্তবায়নের কার্যকারিতা আমার দেখতে হবে। এ সময় সরকার ঘোষিত সামাজিক সুরক্ষা কর্মসূচির কার্ড ভিত্তিক সহায়তা সঠিকভাবে পৌঁছে দিতে প্রশাসনিক সক্ষমতা শক্তিশালী করা দরকার বলেও মনে করে নাগরিক প্ল্যাটফর্ম। যদি দেশকেন্দ্রিক বৈদেশিক সম্পর্ক না থাকে। তোফাজ্জল হোসাইন, সময় সংবাদ, ঢাকা। রংপুর নগরী জুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা বিভিন্ন খাল, নর্দমা ও ড্রেন পরিণত হয়েছে মশার উর্বর প্রজনন ক্ষেত্রে। গেল 2 বছর ধরে মশক নিধনে কার্যকর পদক্ষেপ না থাকায় ভয়াবহ মশার উপদ্রব দেখা দিয়েছে। অতিষ্ঠ নগরবাসীর অভিযোগ, সিটি কর্পোরেশনের গাফিলতির কারণেই এমন পরিস্থিতি তৈরি হয়েছে। শাকিল মাহমুদের ক্যামেরায় আব্দুর রশিদ জীবনের রিপোর্ট। মশার আক্রমণ থেকে রক্ষায় দিনেও টাঙাতে হচ্ছে মশারি, এমনকি অনেক বাড়িতেই দিনে রাতে বন্ধ রাখা হচ্ছে দরজা জানালা। রংপুর নগরীর সেনপাড়া এলাকার এই দৃশ্যই বলে দিচ্ছে কতটা বেড়েছে মশার দাপট। মশার কামড় থেকে রক্ষায় মশারি, স্প্রে কিংবা কয়েল, কাজে আসছে না কোনো প্রতিরোধ ব্যবস্থা। এত মশা ভয়াবহ যে বলে বোঝানো যাবে না। আর এই যে বৃষ্টি হচ্ছে, ঝোপঝাড়ের যে অবস্থাটা দেখা যাচ্ছে, এইটা পাশাপাশি আর সিটি কর্পোরেশন থেকে তো কোনো রকমের উদ্যোগই নাই। স্প্রে তো খুব বেশি দেখা যায় না, হয়তো বা 2-1 দিন শহরে দেখা যায় 2-1টা জায়গাতে। তারপরে যে স্প্রেটা করে এটাতে যে খুব বেশি মশা মরে তাও মনে হয় না, শুধু একটু গন্ধই ছড়ায়, এটুকুই বুঝতে পারি। মশারির ভিতরে পড়াশোনা করতে হয় কয়েল লাগায়া, আর খেলাধুলা ওই খেলাধুলা করতে পারি না ইয়ার জন্য, মশার জন্য। নগরবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে শ্যামাসুন্দরী ও কেডি খাল এবং ড্রেনগুলো পরিষ্কার পরিচ্ছন্ন না করায় প্রজনন বেড়েছে মশাসহ বিভিন্ন ক্ষতিকারক কীটপতঙ্গের। এছাড়া মশক নিধনে কার্যকর পদক্ষেপ না নেওয়ায় পরিস্থিতি প্রকট হচ্ছে। বাচ্চাদেরকে নিয়েও থাকা যায় না, আমরাও থাকতে পারি না, আমাদের হাতে সবসময় মশারির ভিতরেই থাকা লাগতেছে। হয় এটাকে সংস্কার করুক, না হয় পরিষ্কার করুক, না একটা কিছু করে আমাদেরকে উদ্ধার করুক। তবে সিটি কর্পোরেশনের দাবি, মশার উপদ্রব কমাতে নগর জুড়ে নেওয়া হয়েছে কার্যকর পদক্ষেপ। ফকার মেশিন দিয়ে একদিকে মশাগুলোকে নিধন করার চেষ্টা করছি, অন্যদিকে আমাদের যে শ্যামাসুন্দরী খাল আছে বা অন্যান্য যে ড্রেনগুলো আছে বা বিভিন্ন জায়গায় যে নিচু জায়গাগুলোতে পানি জমে থাকে, এই জায়গাগুলোতে আমরা লার্ভাসাইড স্প্রে করছি, যাতে করে এই মশার যে বংশ বিস্তার বা মশার যে প্রজনন ক্ষেত্রগুলো, এগুলোকে আমরা ধ্বংস করে দেওয়ার জন্য। 2024-25 অর্থবছরে মশক নিধনে রংপুর সিটি কর্পোরেশন ব্যয় করেছে 1,40,00,000 টাকা, আর চলতি অর্থবছরে এ ব্যয় ধরা হয়েছে প্রায় 1.5 কোটি টাকা। আব্দুর রশিদ জীবন, সময় সংবাদ, রংপুর। দেশের বাইরের খবর, ইরানের ইস্পাহানে ব্যাপক হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। অস্ত্র ভান্ডার লক্ষ্য করে 2000 পাউন্ড ওজনের বাংকার বাস্টার বোমা ফেলার দাবি করেছে মার্কিন গণমাধ্যম। হরমুজ প্রণালী বন্ধ রেখে ইরান যুদ্ধ শেষ করতে চান ডোনাল্ড ট্রাম্প, জানিয়েছে ওয়াল স্ট্রিট জার্নাল। এদিকে ইসরায়েল সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে হামলা অব্যাহত রেখেছে IRGC। লেবাননে হিজবুল্লাহর আক্রমণে আরও 4 ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। মঙ্গলবার ভোরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় কেঁপে ওঠে ইরানের ইস্পাহান শহর। বড় একটি অস্ত্র ভান্ডার লক্ষ্য করে 2000 পাউন্ড ওজনের বাংকার বাস্টার বোমা ফেলা হয়েছে বলে দাবি করেছে মার্কিন গণমাধ্যম। হামলার ভিডিও নিজের সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
এদিন সকালেই জবাব দেয় ইরানের বিপ্লবী গার্ড IRGC। ইসরায়েলের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। দুবাইয়ের জলসীমায় থাকা কুয়েতি ট্যাঙ্কার জাহাজে ড্রোন হামলার খবর পাওয়া গেছে। লেবাননের দক্ষিণাঞ্চলে হিজবুল্লাহর আক্রমণে ইসরায়েলি সেনা হতাহত হয়েছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান যুদ্ধের অবসান নিয়ে যে কোনো সিদ্ধান্ত দেশের স্বার্থের কাঠামোর মধ্যেই নেওয়া হবে বলে মন্তব্য করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। সরকারি সেবা গ্রহণে যাতে কোনো সমস্যা না হয় সেজন্য প্রচেষ্টা অব্যাহত রয়েছে বলে জনগণকে আশ্বস্ত করেন তিনি। যুদ্ধের অবসানের সিদ্ধান্ত কেবলমাত্র ইরানের মহান জাতির মর্যাদার কাঠামোর মধ্যেই নেওয়া হবে। সরকার সর্বোচ্চ শক্তি দিয়ে আপনাদের সেবায় নিয়োজিত আছে। এদিকে হরমুজ প্রণালী দিয়ে চলাচল করা জাহাজগুলোর কাছ থেকে টোল আদায়ের পরিকল্পনা অনুমোদন করেছে ইরানের পার্লামেন্টারি কমিটি। পরিকল্পনা অনুযায়ী প্রণালী দিয়ে যুক্তরাষ্ট্র ইসরায়েলের জাহাজ চলাচলে বাধা দেওয়া হবে। ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেয়া অন্যান্য দেশের জাহাজও প্রণালীতে নিষিদ্ধই থাকবে। ইরানের এমন পদক্ষেপে হরমুজ প্রণালী বন্ধ রেখেই যুদ্ধ শেষ করতে চান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার প্রশাসনের কর্মকর্তাদের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে ওয়াল স্ট্রিট জার্নাল। প্রতিবেদনে দাবি করা হয়েছে নিজের সিদ্ধান্ত এরই মধ্যে মিত্রদের জানিয়েছেন ট্রাম্প। এর আগে প্রণালীটি দ্রুত না খুলে দিলে ইরানের বিদ্যুৎ ও জ্বালানি স্থাপনা ধ্বংসের হুঁশিয়ারি দেন মার্কিন প্রেসিডেন্ট। আর ইরানের সঙ্গে চলমান যুদ্ধ আরও 4 থেকে 6 সপ্তাহ চলতে পারে বলে জানায় হোয়াইট হাউস। রাহানুল রানা, সময় সংবাদ। খেলার খবর, এশিয়ান কাপ বাছাইয়ে নিজেদের শেষ ম্যাচে সিঙ্গাপুরের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। ন্যাশনাল স্টেডিয়াম সিঙ্গাপুরে ম্যাচটি শুরু হবে সন্ধ্যা 6টায়। মূল পর্বে খেলার আশা না থাকলেও শেষটা জয় দিয়ে রাঙাতে চান বাংলাদেশের হেড কোচ হ্যাভিয়ার ক্যাবরেরা। প্রবাসী বাংলাদেশি সমর্থকদের সমর্থনে মাঠে নিজেদের সেরাটা দিতে চান অধিনায়ক জামাল ভুঁইয়া। সবশেষ ম্যাচে ভিয়েতনামের মাটিতে তাদের কাছে 3-0 গোলে হেরেছে লাল সবুজরা। সে ম্যাচে ছন্নছাড়া ডিফেন্স ও গোলরক্ষক শ্রাবণের পারফরমেন্সে প্রশ্নের মুখে পড়তে হয় কোচ হ্যাভিয়ার ক্যাবরেরাকে। একাধিক ফুটবলারের ইনজুরিতে দলেও আসছে পরিবর্তন। শুরুর একাদশে দেখা যেতে পারে মিরাজুলকে, গোল পোস্টে শ্রাবণের পরিবর্তে মিতুল মারমাকে সুযোগ দিতে পারেন কোচ। ফুটবলারদের কাছে ইতিবাচক পারফরমেন্স চান ক্যাবরেরা। এই পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। জ্বালানি সাশ্রয়ে স্কুলে অনলাইন অফলাইনের সমন্বয়ে ক্লাসের চিন্তা সরকারের। বৃহস্পতিবার সিদ্ধান্ত, সন্ধ্যায় তেলের নতুন দাম নির্ধারণ, পাম্প মালিকদের 8 দফা। দেশ জুড়ে বাড়ছে হাবের সংক্রমণ। আক্রান্ত অনেক শিশুর বয়সী 6 মাসের কম। টিকা নিতে 9 মাস হওয়ার বাধ্যবাধকতা তুলে নেওয়ার পরামর্শ। দ্রুত বিশেষ ক্যাম্পেইনের তাগিদ। এ ছিল দুপুরের সময়ে। এরপর বিকেল 3টার সময় সংবাদ নিয়ে আসছি কিছুক্ষণ পর। সঙ্গে থাকুন সময়ের।